ভারতবর্ষের দলীয় রাজনীতিতে বহু দল তৈরি হয়েছে, বহু দল ভেঙে গেছে। এমনকি আজ যে দলটাকে নিয়ে বলবো সেই দলেও বহুবার ভাঙন ধরেছে। কিন্তু সেইগুলো যদি আমরা বাদ রাখি তবে আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে পুরনো, ভারতবর্ষের সবথেকে পুরনো দল যদি বলা যায় তবে কিন্তু সেটা এটাই হবে। অর্থাৎ আজ আমি কথা বলছি ভারতীয় জাতীয় কংগ্রেসের। সালটা 1885। উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং হিউম মিলে তৈরি করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যদিও অনেকে বলে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল তৎকালীন বড়লাট লর্ড ডাফরিন এবং হিউমের ষড়যন্ত্র। এরপর গঙ্গা থেকে বয়ে গেছে বহু জল, বহু লোকে এই দলটা ছেড়েছে, বহু লোকে নতুন দল বানিয়েছে। তার মধ্যে কেউ কেউ সাফল্য পেয়েছে তৃণমূল, এনসিপির মতো, কেউ কেউ ব্যর্থতাও পেয়েছে, যেমন প্রণব মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেস। কিন্তু রয়ে গেছে এই দলটা। আজ টকেটিভের প্রথম ভিডিওতে আমরা যাব জাতীয় কংগ্রেস নেতা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের কাছে। চলো। এই পুলিশ তো, এই বীরপঙ্গ তো, এই দায় কার? পুলিশ মন্ত্রী কে বাংলা? আমাদের চারজন আরে এটা কি নোম্যান্স না করতে পারবো না আমাদের উপর দিয়ে পাচ্ছে চাকর পুলিশ এগুলো এটা করতে দেওয়া যাবে না। কারণ মুসোলিনিও শেষ কথা বলেনি, হিটলারও শেষ কথা বলেনি, উনিও শেষ কথা বলবেন না। গণতন্ত্রে একদিন আসবে, সেদিন এই রবীন্দ্রসঙ্গীত বাংলার মানুষ ওনাকেই শোনাবে। পরিবার কত উন্নত পরিবার হতে পারে যে পরিবারের সবাই লিপস অ্যান্ড বাউন্সের সাথে যুক্ত, তো ডাকবে না তো কি? উনি চীনের সাথে লাল লাল নাকি চোখ দেখাচ্ছেন, এমন লাল লাল চোখ দেখিয়ে চীন দেশটাকে ঘিরে ফেললো, আর উনি দাড়ি বানাচ্ছেন, রবীন্দ্রনাথ হচ্ছেন। আজকে অধীর চৌধুরী সৌম্যদারও অস্ত্রের কারণ বলছে। নমস্কার। আমরা জানি আপনি এখন একটা বড় পদে আছেন, আপনি প্রদেশ কংগ্রেস মুখপাত্র। আচ্ছা, আপনি তো কলেজ লাইফে বিজ্ঞানের ছাত্র ছিলেন, তারপর MBA, তারপর সেখান থেকে কর্পোরেটের চাকরি, হঠাৎ সেসব ছেড়ে এই রাজনীতিতে আসতে গেলেন কেন? না, এই তো লম্বা ইতিহাস। নেশা 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 ছাত্র পরিষদ করা, যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, অনেক আন্দোলন সংগ্রাম লড়াই, একটা দলের প্রতি ভালোবাসা, এই করতে করতে অভ্যাস হয়ে গেল আর কি। অভ্যাস করতে করতে চলে এলাম আর কি রাজনীতিতে। কিন্তু কর্পোরেটের সেই লোভনীয় চাকরি এইগুলোকে ছেড়ে দিয়ে আপনি হঠাৎ এই না পাওয়ার রাজনীতিতে? না, এটা কঠিন কঠিন, অনেক সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। মনে হয়েছিল যে ভালো লাগার বিষয়টা, যেটা অন্তর থেকে ভালো লাগে, চাকরি তো নিশ্চয়ই করার দরকার, প্রয়োজন ছিল, কিন্তু স্বাধীনভাবে একটা জীবনে ভালো লাগার একটা বিষয়, সেই ভালো লাগাটাকে উপভোগ করেছি রাজনীতিতে, উপভোগ করেছি। এই দল করতে এসে ভালোবাসা পেয়েছি প্রচুর, তেমনি উপভোগও করেছি প্রচুর, ভালো লাগা। আচ্ছা, এই যে আপনি বললেন যে একটা দলকে ভালোবেসে এই যে আপনি এসছেন, কাকে দেখে? মানে কোনো একজন তো আছে নিশ্চয়ই যে কাউকে দেখে যে হ্যাঁ আমার খুব পছন্দ, আমি ওনার মতো হব। না, ছোটোবেলায় বাবা রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। এখন বাবার পশ্চিমবঙ্গ কিষাণ কংগ্রেসে ছিলেন, তারপরে আমাদের এখানে আমার অঞ্চলের ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন। তো বাবার হাত ধরে আর কি ওই অনেক পুরনো নেতাদের দেখতাম বাড়িতে আসতে, তারা বাড়িতে আসতেন, আমি বাড়িতে পোস্টার মারা দেখেছি, দেয়াল লিখতে নির্বাচনের সময়, কর্মকাণ্ডগুলোর সঙ্গে যুক্ত বাবাকে হতে দেখেছি। তো বাবার সঙ্গে পেছনে পেছনে বাবা সাইকেল করে যেতেন, তখন ওই সাইকেলের পেছনে করে মিছিলে যাওয়ার। বাড়িতে স্বনামধন্য তদানীন্তন নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির আগমন ছিল। উনি তো সরস্বতীর বরপুত্র প্রিয়দাকে দেখেছিলাম, খুব ছোটোবেলা থেকেই দেখেছি, একটা আকর্ষণ ছিল প্রিয়দাকে, প্রিয়দার প্রতি একটা ভালো লাগা, আকর্ষণ, যাই বলুন না কেন, শ্রদ্ধা করা, অনুকরণ করা, সবথেকে বড় কথা, তাকে অনুকরণ করার চেষ্টা করতাম ছোটোবেলা থেকে। হয়তো সেটা একটা মানে বাচ্চাদের একটা ইচ্ছা, কিন্তু তার বক্তৃতার প্রতি গুণগ্রাহী হওয়া এবং অনুকরণ করা, তাকে ভালোবাসা, ভালো লাগা, প্রিয়দার প্রতি একটা শ্রদ্ধা জন্মেছিল। সেটা আজও সেটা অপরিবর্তিত এবং অফুরন্ত ভালোবাসা থেকে তার স্নেহধন্য হওয়া, তার খুব ভালোবাসতেন আমাকে ছোটোবেলা থেকে।
গাইড করতেন। তো আইডল হিসেবে এখনও তার ছবিটাই সামনে আসে। তার মানে এই নয় যে অন্যদের সাথে রাজনীতি করিনি, অনেক নেতারাই সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, প্রিয়দা, সোমেনদা, অধীরদা, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে তিনি আমাদের নেত্রী ছিলেন। তো এই স্টলওয়ার্ডদের সাথে কাজে, প্রণবদার সাথে আমি হয়তো সরাসরি কাজ করার সুযোগ হয়নি, কিন্তু মানসদার সাথে কাজ করেছি। তো বড় বড় নেতাদের সান্নিধ্যে এসেছি। তো প্রিয়দাকে একটা আলাদা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। প্রত্যেকের আলাদা আলাদা বিষয় আছে। যেমন প্রিয়দার কাছে একটা জিনিস শিখতাম, আবার অধীরবাবুর কাছে, অধীরদা বিশেষ করে অধীরদার কাছে যে ফাইটার ইমেজ ছিল, লড়াকু ব্যাপার বিষয়টা, এটা দেখে ভালো লাগতো। মানে প্রত্যেকের কাছে, যেমন সোমেনদার কাছে বুঝতে চাইতাম যে কী করে সংগঠনটা করতে, আর কি সেই সংগঠনের একদম মানে শেষ দিন, মানে ডিপ্লোম্যাটিক পলিটিক্সের ক্ষেত্রে বা কতটুকু পরিমাপ নিয়ে কথা বলতে হবে, সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বলতে হবে, সেটা আবার প্রণব মুখার্জির কাছে একটা শেখার ছিল। আর সব কিছুর একটা প্যাকেজ ছিল প্রিয়দা, মানে সব কিছুকে মিলিয়ে যদি কাউকে ধরা যায় যে একটা কমপ্লিট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিয়রঞ্জন দাসমুন্সী। ভারতবর্ষের অনেক উঁচু জায়গায় গেছেন, বাংলার রাজনীতিতে একটা স্বনামধন্য নাম। প্রিয়দাকে বাদ দিয়ে বাংলার ইতিহাস লেখা হবে না, রাজনীতির ইতিহাস। সবাই তার, সোমেনদা, প্রিয়দা, প্রণবদা, অধীরদা, সাম্প্রতিককালে যারা নেতা আছেন আমাদের থেকে একটু সিনিয়র যারা, সবাই প্রণম্য, তাদের কাছে সবার কাছে শেখার আছে। এবং অন্য দলও যারা আছে বাংলার রাজনীতিতে একটা সময় যাদের বিরুদ্ধে সবথেকে বেশি লড়াই করেছি, যাদের সঙ্গে সবথেকে বেশি যুদ্ধ করেছি, যে লম্বা সময়টা ছাত্র জীবন, যুব কংগ্রেস, যুব ছাত্র কংগ্রেস করার সুবাদে যে 34 বছরের লেগাসি বামফ্রন্টের সাথে, তাদের সাথে যে লড়াই সংগ্রাম, তাদেরও অনেক নেতাকে খুব ভালো লাগতো, অন্তর থেকে ভালো লাগতো। বিমান বসু দেখে আমার মনে হয় রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, অনেক ডিফারেন্স, কিন্তু সন্ন্যাসী বলতে যা বোঝা, রাজনৈতিক সন্ন্যাসী, মানে পলিটিক্যাল মঙ্ক বিমানদা। তৃণমূল দলে অনেক নেতা আছেন যাদেরকে এখনও ভালো লাগে, শ্রদ্ধা করি। যেমন লড়াকু মানসিকতার দিক থেকে তো বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও মনে করি, হ্যাঁ বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনস্বীকার্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই আমি 10-এর মধ্যে 5ও দেবো না। তো বাট বিরোধী নেত্রী হিসেবে 10-এ 9 দিতে রাজি আছে। সত্যি না, মানে যে লড়াই, এটা অনস্বীকার্য। মানে যে লড়াইটার জন্য কার্যত ওনাকে পুরো বাংলাতে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। না, সেটা তো ঠিকই, যেটা মানুষ ওনাকে দেখেছেন, আমরা নিচ থেকে দেখেছি, কিন্তু শাসক হিসেবে ভাবতে খারাপ লাগে যে এই রাজ্যের উনি যে প্রতিশ্রুতি বা যে কথাগুলো বলেছিলেন, যা মানে যেটা উনি ভাবতেন, বিচার করতেন, যেটা উনি বলতেন, ঠিক তার উল্টোটাই করেছেন সরকার আসে। ঠিক আছে, আর ওনার নামে বলতে পারেন, এরপর আমাকে যদি জেলে নিয়ে যায় উনি কিন্তু দায়িত্ব নেবেন না। আচ্ছা, এই প্রিয়রঞ্জন দাসমুন্সীর কথা যখন বললেন, উনি শ্রদ্ধেয় নেতা, উনি খুব সম্ভবত 2000-এর দশক নাগাদ আইএফএর প্রেসিডেন্ট পদেও ছিলেন। একদমই তাই। আর এমন ছিল যে ক্রীড়া জগতের প্রতি ওনার একটা আলাদা ভালোবাসা ছিল। একদম। উনি ফুটবল, শুনেছি, আমি তো আর দেখিনি, তখন আমি ছোট, তো শুনেছি উনি প্রচণ্ড ভালোবাসতেন ফুটবলের, বাংলায় ফুটবলের বা ভারতীয় ফুটবলের ওনার একটা নাম আছে। এবার কথাটা হচ্ছে যে উনি তো ফুটবল ভালোবাসতেন, আপনি ফুটবল? আমি ফুটবল দেখি, ভালো লাগে, দেখি ভালো লাগে। ইস্টবেঙ্গল, মোহনবাগান যদি বলা হয় তাহলে কার সাপোর্টার? ইস্টবেঙ্গল। আবার এটা নয়, মোহনবাগানের সাপোর্টারদেরও আমার ভালো লাগে, মোহনবাগান টিমটাকেও ভালো লাগে, কিন্তু ইস্টবেঙ্গলের আমি সমর্থক। ধরুন কাল সকালে উঠে দেখলেন যে আপনার দল জাতীয় কংগ্রেস বাংলায় ক্ষমতায় এসছে, একদম পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসছে, তো আপনি একজন জাতীয় কংগ্রেসের কর্মী, একনিষ্ঠ কর্মী, বড় নেতা, তো আপনাকে বলেছে প্রদেশ কংগ্রেস থেকে যে একটা মন্ত্রিত্ব দেব। কোন মন্ত্রিত্ব, মানে কোন দফতরটা চাইবেন? ওর ঘুম আর ভাঙবেন, ওটা স্বপ্নই থাক, ওটা স্বপ্নই থাক। না, দফতর, স্বপ্ন দেখতে তো ভালো লাগে, আর দপ্তর জোর করে দিলে দপ্তরবিহীন মন্ত্রী হব।
মুখ্যমন্ত্রীর মতো। মাননীয় মুখ্যমন্ত্রী একবার দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন না, বাজপেয়ী সবার। হ্যাঁ, তো সে দপ্তরবিহীন চাইবো। আর না, প্রথম কথা তো আমাকে কেউ মন্ত্রী হিসেবে ভাববেন না। 2 নম্বর কথা, কেউ যদি ভাবেন তাকে বলবো বিরত রাখুন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনেক স্মৃতি আছে, ওনারা এখন বিরোধীদের আসনে, আপনারা তাদের বিরোধী, ওনারা সরকারে। তো আমি যদি বলি যে বিরোধী যে দলগুলো আছে, রাজনৈতিক আইডিওলজিটা সরিয়ে রেখে রাজনীতিবিদ হিসাবে কাকে আপনার মানে মনে হয় যে হ্যাঁ সত্যি ভালো? এই মুহূর্তে পশ্চিমবাংলার বিরোধী নেতা হিসেবে অ্যাবসলিউটলি যদি আপনার কাউকে মনে হয় অভিজ্ঞতা বা লড়াই করার সংগ্রাম মানসিকতার যে ইচ্ছা, বা 1 নম্বর অধীর রঞ্জন চৌধুরী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার থেকে বড় কথা, অধীরদার একটা জিনিস আছে, সেটা হচ্ছে অধীরদার যেমন ফাইটার, লড়াই করতে পারেন, প্রচণ্ড কর্মক্ষমতা, প্রচণ্ড লড়াই করার মানে শক্তি এবং লেগে থাকার ক্ষমতা। ওই যে একটা জিনিস হয় না, যেটা অধীরদার মধ্যে দেখেছি, যে নাছোড় বান্দা, আনকম্প্রোমাইজড, মানে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, মানে আমি শেষ দেখে ছাড়বো, এই যে শেষ দেখার ইচ্ছা এখন যারা আছেন তাদের মধ্যে। তার সঙ্গে আরেকটা ব্লেন্ডিং হচ্ছে ওনার সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা। একজন মন্ত্রী হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে, সংসদ যে থাকার হিসেবে, বিধানসভায় থাকার হিসেবে ওনার একটা লম্বা কেরিয়ার। ফলে স্ট্রিট টু পার্লামেন্ট, সংসদীয় রাজনীতির যে মারপ্যাচ সেটাও জানেন, ভারতবর্ষটাকে চেনেন, প্লাস বাংলাটাকে উনি ভালো করে চেনেন। তো বিরোধী নেতা হিসেবে আমার প্রথম পছন্দ অধীর রঞ্জন চৌধুরী। দ্বিতীয় পছন্দ বা তৃতীয় পছন্দ যদি বলেন, অন্যান্য কংগ্রেসের অনেক নেতা আছেন, বামেদেরও অনেক নেতা আছেন, আমি অস্বীকার করছি না, আছেন বামেদেরও ভালো লাগে যাদেরকে, তারা লড়াই করার নেতা আছেন। নতুনদের মধ্যে মীনাক্ষীরা খুব ভালো লড়াই করছে, ভালো উঠছেন। বিজেপিতে যদি ব্লেন্ডিং বলতে চান, লড়াই সংগ্রাম বলতে চান, শুভেন্দু অধিকারী মাছ মানে অ্যাহেড অন্যদের থেকে, ভালো মানে চেষ্টা করছে। বাকি আমার সাথে রাজনৈতিক তফাৎ 1000% তার থাকতে পারে, ইডিওলজিক্যাল তফাৎ থাকতে পারে, কিন্তু ভালো লড়াই সংগ্রাম ভালো বেশ। তাহলে আপনি একদম কংগ্রেসের প্রতি লয়াল, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এই জেনারেশন, এই যে এর মতো লোকজন, এরা এখন লয়ালটি মানে কি জানেই না। এই জেনারেশনের জন্য কোনো বার্তা? লয়ালটি এটা আমি ভুল, সবাই এরকম নয়। যার পরিবারের প্রতি লয়াল, যে তার মা বাবার প্রতি লয়াল, সে সব বিষয়ে লয়াল হবে। লয়ালটি কামস ফ্রম ইনসাইড, comes from heredity, comes from genetic structure। তো তারা লয়াল সবাই না, কেউ কেউ হয়তো ওই ফ্লিপফ্লপ করেন, কিন্তু এটাই আসল, এটাই আদর্শ, এটাই সব কিছু। সে যে আদর্শই হোক, সে যেটাই পছন্দ করুক বা যেটাকেই বুঝুক, ভালোবাসুক, গ্রস মিস্টেক কিছু না হয়ে গেলে, তার বোঝায় কোথাও ভুল না হয়ে গেলে, তাহলে আমার মনে হয় আত্মমন্থন করা, আত্মচিন্তন করার সময় সুযোগ মানুষকে দেয়। কিন্তু বারবার, আমি বলছি বারবার, ফ্রিকুয়েন্ট যারা চেঞ্জ করে, তাদের হয় চিকিৎসা দরকার, নয় তাদের এটা জগৎ নয়।